আপনাদেরকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার লাইভ ক্লাসে। আমি লাইভ হয়েছি এক্সেস মেডিকেল স্কুল এই পেজ থেকে লাইভ হয়েছি। আজকে আমার ক্লাসের টপিকস হচ্ছে হিস্টোলজি। সো যারা যারা দেখছেন তারা আমাকে প্লিজ বলবেন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা, মানে স্ক্রিনটা ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং কথাগুলো ক্লিয়ার কিনা। এই দুটো জিনিস আমাদের একটু ইম্পর্টেন্ট। সো ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আর হচ্ছে স্পষ্ট শোনা যাচ্ছে কিনা, এটা যদি আমাকে একটু কমেন্ট সেকশনে আমাকে কেউ জানায় তাহলে একটু ভালো হয়। আজকের যে লাইভ ক্লাসের টপিকস, আজকের আমাদের টপিকস হচ্ছে হিস্টোলজি, আর আমি ক্লাস নিচ্ছি। আজকের টপিকসটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু। আমাদের চারটা বেসিক টিস্যুর মধ্যে আমাদের প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে ইপিথেলিয়াল টিস্যু, দেন হচ্ছে কানেকটিভ টিস্যু, দেন হচ্ছে ভাস্কুলার টিস্যু অ্যান্ড নার্ভাস টিস্যু। আসলে বেসিক টিস্যু দিয়ে শুরু করার যেটা মেইন উদ্দেশ্য, অলরেডি ম্যাক্সিমাম মেডিকেল কলেজে আমাদের যে হিস্টোলজির যে মেইন ধারণাটুকু, বেসিক যে ধারণাটুকু, মাইক্রোস্কোপ, তারপর হচ্ছে টিস্যু প্রিপারেশন, সেল, এগুলো অলরেডি ম্যাক্সিমাম মেডিকেল কলেজেই হয়ে গিয়েছে। সো আমি সেই জন্য চেষ্টা করেছি যে মনে হলো আমি যদি বেসিক টিস্যু দিয়ে শুরু করি সেটা হয়তো সবার জন্য একটু বেশি ভালো হবে। ঠিক আছে, আচ্ছা সবাই আস্তে আস্তে জয়েন করুক। আরও কিছু জয়েন করলে আমি আমার লাইভ ক্লাসটা শুরু করবো। যেহেতু এটা লাইভ ক্লাস সেই জন্য সবার আসলে জয়েন করাটা খুবই দরকার। আর প্রথমেই বলে নিচ্ছি যে হিস্টোলজি যে ব্যাপারটা, ইটস নট অ্যান ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, সো আমাদের যে উদ্দেশ্য থাকবে সেটা হচ্ছে যে আমরা যেন স্টুডেন্টদের কাছে আমরা এটাকে একটু প্যালেটেবল করা, একটু সহজ করে আমরা এটাকে যেন স্টুডেন্টদের কাছে নিয়ে আসতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। আর আমরা জাস্ট একটা গাইডলাইন। আমরা সবাই জানি যে অ্যানাটমি, আসলে লাইভ ক্লাসে অ্যানাটমি উইদাউট ক্যাডাভার, উইদাউট ভিসেরা, উইদাউট মাইক্রোস্কোপ, দিজ আর ভেরি টাফ। সো অ্যানাটমি ক্লাসটা আমরা যেটা এখন নিচ্ছি সেটা জাস্ট একটা গাইডলাইন। আমরা গাইডলাইন দিব, আমরা জিনিসটাকে সহজভাবে প্রেজেন্ট করব সবার বোঝার সুবিধার জন্য। আমি যখন ক্লাসটা শুরু করব, যদি কোনো কারণে লাইভটা কেটে যায়, কারেন্ট যদি চলে যায়, যেহেতু আমি ওয়াইফাই দিয়ে কানেক্টেড হয়েছি, যদি কোনো কারণে কারেন্ট চলে যায় বা ওয়াইফাইটা ডিসকানেক্ট হয়ে যায়, লাইভ ক্লাসটা কেটে যায়, আমি অ্যাগেইন লাইভ হব হয়ে, তখন সবাই প্লিজ আবার জয়েন করবে। আচ্ছা, এখন মোটামুটি আমার ক্লাসে মোটামুটি মানুষ অনেক হয়ে গিয়েছে যারা যারা দেখছে, তা আমি হচ্ছে ক্লাসটা শুরু করে দিচ্ছি। ঠিক আছে, ওকে। তো আমাদের যে টপিকসটা, স্ক্রিনটা হয়তো একটু ঘোলাটে হতে পারে, তবে আমি আশা করছি যে লেখাগুলো বোঝা যাবে। হ্যাঁ, লেখাগুলো বোঝা যাবে। আর যদি কারো কোনো কিছু কমেন্ট বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে রাখলেই হবে। আমি পরবর্তীতে দেখে আমি সেটা আবার রিপিট করার চেষ্টা করব ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। তাহলে আমরা শুরু করছি আজকে এপিথেলিয়াল টিস্যু দিয়ে। চারটা বেসিক টিস্যুর ফার্স্টেই আমাদের আসছে এপিথেলিয়াল টিস্যু। এই এপিথেলিয়াল টিস্যুর আমাদের কাছে মনে হয় যে দিস ইজ সো ইজি। নো, অ্যাকচুয়ালি এতটাও ইজি না। এখানে অনেক কিছুই আমাদেরকে একটু মেমোরাইজ করতে হয়। ফার্স্টে সেটা হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যুর সংজ্ঞা, এটা খুবই ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, ডেফিনেশন অনেকেই জানতে চায়, অনেকেই জানতে চায় না। ইট ডিপেন্ডস। তাহলে এপিথেলিয়াল টিস্যুগুলো হচ্ছে কী ধরনের টিস্যু? এগুলো হচ্ছে ক্লোজলি এগ্রিগেটেড পলিহেড্রাল সেল। আমাদের এপিথেলিয়াল টিস্যু যখনই আমরা শুরু করব তখন আমাদের মাথায় থাকতে হবে যে এখানে সেলগুলো একদম একটার সাথে একটা লেগে থাকে। ঠিক আছে, ক্লোজলি এগ্রিগেটেড সেল, এবং ওদের যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স, এই পোর্শনটা কম থাকে। ঠিক আছে, এই পোর্শনটা কম থাকে। তাহলে কি হচ্ছে যে এপিথেলিয়াল টিস্যু হচ্ছে কম্পোজড অফ ক্লোজলি এগ্রিগেটেড polyhedral cell adhering strongly to one another to a thin layer of extracellular matrix which forming the cellular sheets that line the cavities of organs and covers the body surface. বেসিক্যালি আমাদের যে জিনিসটা হচ্ছে যে এটা একটা শীট আকারে থাকে। হ্যাঁ, একটা শীটের মতো হয়ে থাকে। একটার সাথে একটা সেল যখন খুব ক্লোজলি এগ্রিগেটেড অবস্থায় থাকবে তখন তারা দেখতে মনে হবে একটা শীটস অফ সেল। ঠিক আছে, এবং এগুলা বিভিন্ন অর্গানগুলোকে, অর্গানের যে ক্যাভিটিস আছে এগুলোকে লাইন করে থাকে এবং আমাদের বডি সারফেসকে কভার করে থাকে। এটা হচ্ছে আমাদের খুব বেসিক একটা ধারণা। তারপরে আমি চলে যাচ্ছি, আমরা যখন অর্গান বলি, আমি দুটো
টার্মসের ক্ষেত্রে আমি একটু গুরুত্ব দিব, সেটা হচ্ছে হোয়াট ইজ প্যারেনকাইমা অ্যান্ড হোয়াট ইজ স্ট্রোমা। এই দুটো ওয়ার্ড আমরা অহরহ সবাইকে আমরা বলতে শুনি। এখন প্যারেনকাইমা আর হচ্ছে স্ট্রোমা, হ্যাঁ, প্যারেনকাইমা আর স্ট্রোমা, এই দুটা কথা আমরা হিস্টোলজিতে বারবার শুনি, প্যারেনকাইমা স্ট্রোমা। সো এটা কিন্তু আমাদের আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট দুইটা লেভেলেই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো যে মোস্ট অর্গানকে আমরা যে ডিভাইডেড করতে পারি হচ্ছে প্যারেনকাইমা স্ট্রোমা। প্যারেনকাইমা মানেই হচ্ছে যে এখানে যে সেলগুলো থাকবে সেই সেলগুলো হচ্ছে সেই অর্গানটার স্পেশালাইজড কিছু ফাংশন থাকে, সেই ফাংশনগুলো যেই সেল দিয়ে করা হয় ওই সেলগুলো দ্বারাই হচ্ছে আমাদের প্যারেনকাইমাটা তৈরি। আর স্ট্রোমাটা হচ্ছে বেসিক্যালি এটা আমাদের অর্গানের যে সাপোর্টিং রোল, হ্যাঁ, সাপোর্টিং রোল হিসেবে কাজ করছে। তাহলে স্ট্রোমাটা হচ্ছে বেসিক্যালি আমাদের সাপোর্টিং সেলগুলো থাকে স্ট্রোমাতে, আর যেই সেলগুলো হচ্ছে মেনলি কোনো অর্গানের স্পেসিফিক স্পেশালাইজড ফাংশনগুলো করে সেই সেলগুলো দিয়ে হচ্ছে আমাদের তৈরি প্যারেনকাইমা। এই দুটো কিন্তু খুবই বেসিক এবং এই দুটো সম্পর্কে আমাদের একটু মনে রাখতে হবে, মেমোরিতে রাখতে হবে। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট স্লাইডে যাচ্ছি। সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাস করলে মনে হয় ভালো হয়, বিকজ অফ মনে হচ্ছে যে এটা অনেক ইজি ব্যাপার, আমরা সবই পারি। আসলে যখন পরীক্ষার হলে ধরা হয় তখন কিন্তু ততটা ইজি আমাদের কাছে মনে হয় না, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমি হোপ করব সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটা করবে, কারণ এখানে আমি সবসময় আমি বলে দিই কোনটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট এবং কোনগুলো আমাদেরকে অহরহ পরীক্ষার সময় জিজ্ঞেস করে। সো হোপ করব এই ক্লাসটা সবার খুব উপকারে আসবে, আশা করছি। তাহলে আমাদের এরপরই চলে আসছে যে ক্যারেক্টারিস্টিক্স অফ এপিথেলিয়াল টিস্যু। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে যে ফার্স্টেই আমাদের যে ক্যারেক্টারিস্টিক্সটা আছে সেটা হচ্ছে যে এগুলো হচ্ছে পলিহেড্রাল সেল দিয়ে তৈরি, এগ্রিগেটেড পলিহেড্রাল সেল, ঠিক আছে, এগ্রিগেটেড পলিহেড্রাল সেল। এবং তারপরে যে আমাদের মাথায় আসবে সেটা হচ্ছে যে এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্সটা খুব কম পরিমাণে থাকে, প্রেজেন্স অফ স্মল অ্যামাউন্ট অফ এক্সট্রাসেলুলার ম্যাট্রিক্স। আর এদের কিন্তু কোনো নিজস্ব ব্লাড সাপ্লাই নেই, হ্যাঁ, এদের কিন্তু কোনো নিজস্ব ব্লাড সাপ্লাই নেই। তাহলে মাথার মধ্যে একটা কোশ্চেন নিশ্চয়ই আসছে যে ব্লাড সাপ্লাই নাই, তাহলে আবার এটা সার্ভাইভ করছে কি করে, নিউট্রিশন পাচ্ছে কি করে? এটা পাচ্ছে যে এটার যে আন্ডারলাইন যে ক্যাপিলারিজ আছে এই ক্যাপিলারিজ থেকে ওদের নিউট্রিশনটা ওরা এটা অ্যাচিভ করে নেয়, ঠিক আছে। তাহলে অ্যাবসেন্স অফ ব্লাড সাপ্লাই, বাট নার্ভ সাপ্লাই কিন্তু আবার আছে, কারণ তোমাদেরকে কেউ চিমটি দিলে তাহলে কিন্তু ব্যথা পাও, তাই না? সো অ্যাবসেন্স অফ ব্লাড সাপ্লাই বাট নার্ভ সাপ্লাই প্রেজেন্ট। তারপরে হচ্ছে লাইনিং অফ সারফেসেস অর বডি ক্যাভিটিস, হ্যাঁ, অ্যান্ড রেসপন্সিবল ফর গ্ল্যান্ডুলার সিক্রেশন। এটা হচ্ছে বডি সারফেস বা ক্যাভিটিস যেটাই বলো সেটাকে লাইনিং করে। আমি তোমাদের এক্সাম্পলে পরবর্তীতে আমি পড়াবো। আর গ্ল্যান্ডুলার সিক্রেশনের জন্য এটা রেসপন্সিবল, অ্যান্ড ইট শোজ পোলারিটি অ্যান্ড ইট developed from all three germ layers. অলরেডি আমরা ইম্বায়োলজিতে অলরেডি পড়ে ফেলেছি যে আমাদের তিনটা জার্ম লেয়ার থাকে, এক্টোডার্ম, মেসোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। এই এপিথেলিয়াল টিস্যুটা কিন্তু তিনটা জার্ম লেয়ার থেকে ডেভেলপড হয়, ঠিক আছে, তিনটা জার্ম লেয়ার থেকে ডেভেলপড হয়। ওকে, এখন আসো হচ্ছে ফাংশন হচ্ছে যখনই আমরা এপিথেলিয়াল টিস্যুর ফাংশন বলি তখনই আমাদের মাথায় প্রথমেই আসে কাভারিং, কাভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেসেস। যখন কোনো একটা সারফেসকে সে কভার করে রাখবে তার মেইন উদ্দেশ্যই হচ্ছে কি, প্রোটেকশন দেওয়া, তাই না? তাহলে হচ্ছে কাভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেসেস। এটার এক্সাম্পল হচ্ছে এপিডার্মিস, হ্যাঁ। তারপরে হচ্ছে অ্যাবজর্পশনটা মেইনলি হচ্ছে ইন্টেস্টাইনের মধ্যে যেই আমাদের এপিথেলিয়াল টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুগুলো আমাদের অ্যাবজর্পশনে হেল্প করে। তারপর হচ্ছে সিক্রেশন কোনগুলো করবে, গ্ল্যান্ডগুলো সিক্রেশন করে। গ্ল্যান্ডের মধ্যে যেই এপিথেলিয়ামগুলো থাকে সেগুলো হচ্ছে আমাদের সিক্রেশনে হেল্প করে। তাহলে দেখো এপিথেলিয়াল টিস্যুর ফাংশনের মধ্যে আমাদের আছে কাভারিং, লাইনিং অ্যান্ড প্রোটেক্টিং সারফেসেস, দেন অ্যাবজর্পশন, দেন সিক্রেশন। আরেকটা স্পেশাল ফাংশন করে, এটা আমি এখানে উল্লেখ করিনি, আরেকটা স্পেশাল ফাংশন করে সেটা হচ্ছে আমাদের সেন্সরি ফাংশন। সে কিন্তু সেন্সরি স্টিমুলাইটাকেও
রিসিভ করে। এরকম একটা এক্সাম্পল হচ্ছে যে আমাদের অলফেক্টরি এপিথেলিয়াম, তাই না? অলফেক্টরি এপিথেলিয়াম, সে তার ফাংশন কি? সে কিন্তু যে কোনো ঘ্রাণ নিতে পারে, ঠিক আছে? সে কিন্তু যে কোনো ঘ্রাণ নিতে পারে। এই ফাংশনটা আমি এখানে উল্লেখ করি নাই, আমি তোমাদেরকে বলে দিচ্ছি কারণ অনেকেই এটা জানতে চায়। আর আমাদের জ্যানপুরেতেই 3টা ফাংশনই দেওয়া, এরকম করেই দেওয়া, যেহেতু আমরা হিস্টোলজির ক্ষেত্রে আমাদের জ্যানপুরেটাকেই আমাদের মানে বাইবেল ধরে আমাদের আগাতে হয়। ওকে, তাহলে আমাদের ফাংশন হয়ে গেল। অলরেডি কিন্তু আমরা এপিথেলিয়াম টিস্যুর সংজ্ঞা, এপিথেলিয়াল টিস্যুর ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ফাংশন আমরা অলরেডি পড়ে ফেলেছি। এরপর আমরা চলে যাবো হচ্ছে ক্লাসিফিকেশন। আমি সবাইকে বলছি যে যখন আমরা ক্লাসিফিকেশন পড়বো, ক্লাসিফিকেশনের মাথার উপরে 4টা স্টার দিয়ে রাখা উচিত, 4টা স্টার দিয়ে রাখো, ঠিক আছে? বিকজ অফ ক্লাসিফিকেশন ইজ ভেরি 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 ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট। এটা যে কোনো লেভেলেই আসো, যখনই তোমরা অ্যানাটমিতে যে লেভেলই মানে আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট যে লেভেলেই থাকো না কেন, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। তো ফার্স্টে আমাদের এপিথেলিয়াম টিস্যুকে আমরা ক্লাসিফাই করি হচ্ছে দুইভাবে, একটা হচ্ছে কাভারিং এপিথেলিয়াম, কাভারিং এপিথেলিয়ামকে আমরা লাইনিং এপিথেলিয়ামও বলি, আরটা হচ্ছে আমাদের সিক্রেটরি এপিথেলিয়াম অর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। হ্যাঁ, তো বেসিক্যালি আমরা আসলে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামটা বেশি স্বচ্ছন্দ বোধ করি এটা বলতে। আবার কাভারিং এপিথেলিয়ামকে কিন্তু অনেকে মেমব্রেনাস এপিথেলিয়ামও বলে ক্লাসিফিকেশনে। হ্যাঁ, তবে জ্যানকুরেতে আমাদের এভাবেই দেওয়া যে এপিথেলিয়াম ক্যান বি ডিভাইডেড ইনটু 2 মেজর গ্রুপ, কাভারিং এপিথেলিয়াম অ্যান্ড সিক্রেটরি অর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। তোমরা যেভাবে ইচ্ছা বলতে পারো, কোনো অসুবিধা হবে না, ভুল হবে না। আর ক্লাসিফিকেশনটা যখন তোমরা লিখবে পরীক্ষার হলে অ্যান্সার করবে, তখন কিন্তু তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটার সাথে একটা করে এক্সাম্পল দিতে হবে, প্রত্যেকটার সাথে মিনিমাম একটা করে এক্সাম্পল দিতেই হবে, না হলে কিন্তু ক্লাসিফিকেশনের মধ্যে তোমাদের অর্ধেক মার্কস কাটা হয়ে যাবে। ওকে, অ্যানাটমিটা হচ্ছে একদম পুরো অঙ্কের মতো, অ্যানাটমিটা হচ্ছে অঙ্কের মতো। তুমি যদি ঠিক মতো করে অ্যান্সার করতে পারো, তোমাদের ম্যাথমেটিক্সের মতো নাম্বার উঠবে। যদিও ম্যাথমেটিক্স আমার খুব ভয় লাগে আর কি, যাই হোক। আচ্ছা, এপিথেলিয়াল টিস্যু হচ্ছে 2 ভাগে ভাগ করতে পারে, একটা হচ্ছে কাভারিং এপিথেলিয়াম, আরেকটা হচ্ছে সিক্রেটরি আর গ্ল্যান্ডুলার এপিথেলিয়াম। দেন আমরা যখন কাভারিং এপিথেলিয়াম, আমি এখানে কাভারিং এপিথেলিয়ামের কথা বলছি কিন্তু, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল লেয়ার, অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল লেয়ার অ্যান্ড দ্য সেল মরফোলজি ইন দ্য আউটার লেয়ার। আমি কিন্তু এখানে 2টা পয়েন্ট হাইলাইটেড করেছি, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেল লেয়ার অ্যান্ড দ্য সেল মরফোলজি ইন দ্য আউটার লেয়ার। আমরা 2 ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে সিম্পল, একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। হ্যাঁ, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। সিম্পল মানে হচ্ছে কি, যখন একটা লেয়ার থাকবে, একটু সিম্পল, কোনো আর এখানে কোনো ঝামেলা নাই, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল এপিথেলিয়াম। আরেকটা হচ্ছে স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম, এখানে কিন্তু 2-এর বেশি, 2টা লেয়ারও থাকতে পারে অথবা তার থেকেও বেশি লেয়ার থাকতে পারে, তখনই আমরা বলবো হচ্ছে স্ট্র্যাটিফাইড। স্ট্র্যাটিফাইড মানে অনেকগুলা, ঠিক আছে? তারপরে আমরা হচ্ছে বেস অন দ্য সেল শেপ, এটার উপর ভিত্তি করে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে স্কোয়ামাস, যদি সেলগুলো ফ্ল্যাটেন্ড হয়, ফ্ল্যাট, এর মধ্যে মনে করো যে একদম স্লিম ফিগার, ঠিক আছে, তাকে আমরা বলবো হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। আর কিউবয়েডালটা কিরকম হবে? কিউবয়েডালটা হচ্ছে যে ওদের দৈর্ঘ্য প্রস্থে দুটোই সমান, হ্যাঁ, দুটা একটা কিউবের মতো, তাকে আমরা বলবো হচ্ছে কিউবয়েডাল। আর আরেকটা সেল আছে শেপের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে কলামনার। কলামনার মানে হচ্ছে যদি সেলগুলো তাদের ব্রিথের থেকে যদি সেলগুলোর হাইটটা বেশি হয়, তখন আমরা সেই সেলটাকে বলবো হচ্ছে কলামনার সেল, কলামনার সেল। তো আমাদের শেপগুলো সম্পর্ক কিন্তু জানতে হবে, হ্যাঁ, যে আমাদের সেল শেপের উপর বেস করে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। এটা কিন্তু যেমন মনে করো সিম্পল এপিথেলিয়ামের ক্ষেত্রে এটা সিম্পল স্কোয়ামাস হতে পারে, সিম্পল কিউবয়েডাল হতে পারে, সিম্পল কলামনার হতে পারে। ঠিক সেম ভাবে স্ট্র্যাটিফাইড স্কোয়ামাস হতে পারে, স্ট্র্যাটিফাইড কিউবয়েডাল হতে পারে, স্ট্র্যাটিফাইড কলামনার হতে পারে। ওকে, আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশনটা হচ্ছে যে দেখো, প্রথমে আমি দেখিয়েছি যে সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম, হ্যাঁ, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা কাকে কাকে লাইন করে থাকে? এটা ফার্স্টই হচ্ছে আমাদের ব্লাড ভেসেলসগুলোকে লাইন করে, ঠিক আছে? যখন এটা ব্লাড ভেসেলসকে লাইন করে থাকবে, তখন সেটাকে আমরা বলি হচ্ছে এন্ডোথেলিয়াম। আর যখন এটা কোনো কেভিটিসকে লাইন করে থাকবে, যেমন মনে করো পেরিকার্ডিয়াম, প্লুরাল কেভিটি অথবা পেরিকার্ডিয়াল কেভিটি, পেরিটোনিয়াল কেভিটি, তখন এটার নাম হয়ে যাবে কি মেসোথেলিয়াম, হ্যাঁ, মেসোথেলিয়াম।
এখানে আমাদের সরাসরি এক্সাম্পল আমি দিয়ে দিয়েছি, যেমন মনে করো ইয়ারসেক্স অফ স্যাক অফ লাংস অ্যান্ড লাইনিং অফ দ্য হার্ট, ব্লাড ভেসেলস, লিম্ফেটিক ভেসেলস। তারপরে হচ্ছে এটার ফাংশনটা কি, সিম্পল স্কোয়ামাস এপিথেলিয়াম। যখনই জিনিসটা থিন থাকবে সেটা তখন কি হবে, ডিফিউশনে খুব ভালো হেল্প করে। হ্যাঁ, এর মাধ্যমে তোমার যে কোনো জিনিস ডিফিউজ হয়ে ম্যাটেরিয়ালসগুলো ডিফিউজ হয়ে পাস করতে পারবে। আর এপিথেলিয়াল টিস্যুর একটা কমন ফাংশন হচ্ছে সে তো যে কোনো কিছু মানে সিক্রেশন করা, প্রোটেকশন দেওয়া, এগুলা তাদের কমন কাজ, এগুলা কিন্তু তাদের কমন কাজ। হ্যাঁ, তারপরে হচ্ছে কিবর্ডাল, সিম্পল কিবর্ডাল এপিথেলিয়াম, এগুলো হচ্ছে বিভিন্ন ডাক্টে, গ্ল্যান্ডের ডাক্টের মধ্যে থাকে। আবার কিডনির টিউবিউলও কিন্তু আমরা সিম্পল কিবর্ডাল এপিথেলিয়াম পাই। তাহলে এটার ফাংশন হচ্ছে কি, এটার ফাংশন হচ্ছে সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। সো সিম্পল, সিক্রেশন অ্যান্ড অ্যাবজর্পশন। কলামনার এপিথেলিয়াম, কলামনার এপিথেলিয়ামের ক্ষেত্রে আমরা কোথায় কোথায় পাবো, কলামনার এপিথেলিয়ামকে আবার দুটা ভাগে আমরা ভাগ করে, একটা হচ্ছে সিলিয়াটেড আর একটা হচ্ছে নন সিলিয়াটেড। হ্যাঁ, তাহলে সিলিয়াটেড গুলো ম্যাক্সিমাম আমরা কোথায় পাচ্ছি, আমরা ব্রঙ্কাইলে পাই, এছাড়া হচ্ছে ইউটেরাইন টিউবে পাচ্ছি, ইউটেরাসে পাচ্ছি। তারপরে হচ্ছে তোমার যেটা নন সিলিয়াটেড গুলো আমরা ডাইজেস্টিভ ট্র্যাক্টের যে গ্ল্যান্ডগুলো, ডাইজেস্টিভ ট্র্যাক্টের মধ্যে যে গ্ল্যান্ডগুলো থাকে সেগুলো কিন্তু সবগুলো সিম্পল কলামনার এপিথেলিয়াম, সেখানে আমরা বেসিক্যালি পাই হচ্ছে নন সিলিয়াটেড। এছাড়া ব্লাডারের লাইনিং এপিথেলিয়ামটা হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম, নন সিলিয়াটেড সিম্পল কলামনার এপিথেলিয়াম। কলামনার যখনই বলে, কলামনারটার মেইন ফাংশন হচ্ছে কিন্তু আসলে অ্যাবজর্পশন করা। হ্যাঁ, অ্যাবজর্পশন করা। আর কিউবর্ডাল হলে তার মেইন ফাংশন হচ্ছে সিক্রেশন, অ্যাবজর্প, এগুলো আসলে একটা কমন জিনিস, সিক্রেশন, অ্যাবজর্পশন, প্রোটেকশন, সিক্রেশন, অ্যাবজর্পশন, প্রোটেকশন। ঠিক আছে, সিক্রেশন, অ্যাবজর্পশন, প্রোটেকশন। আর এরপরে আমি সিম্পল এপিথেলিয়ামের মধ্যেই আমি আরেকটা ক্লাসিফাই করেছি, সেটা হচ্ছে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। এটা অনেকেই সিউডো স্ট্র্যাটিফাইড বললেই সেটা ওরা স্ট্র্যাটিফাইড এপিথেলিয়ামের মাঝেই ফেলে দেয়, এই ক্লাসিফিকেশনের আন্ডারেই ফেলে, কিন্তু না। সিউডো মানে কি, সিউডো মানে কিন্তু মিথ্যে। হ্যাঁ, সিউডো মানে কিন্তু মিথ্যে। তাহলে এখানে দেখো কেন এই সেলগুলো সিউডো বলে, আমি তোমাদেরকে সিউডো স্ট্র্যাটিফাইডটা আমি আলাদা করে আবার দেখাবো, তখন আমি বলে দিব। তাহলে সিউডো স্ট্র্যাটিফাইড এপিথেলিয়াম এটা বেসিক্যালি আমাদের আপার রেসপিরেটরি ট্র্যাক্টে আমরা মেইনলি পাই। সিউডো স্ট্র্যাটিফাইড সিলেটেড কলামনার এপিথেলিয়াম, এদের ফাংশন হচ্ছে তোমার মিউকাসটাকে সিক্রেট করে, মিউকাসটাকে সিক্রেট করে। আর যে সিলিয়া যখন থাকবে তখন সে কি করবে, সিলিয়ারি একটা বিটিং মুভমেন্ট দেয়, সিলিয়ারি একটা বিটিং মুভমেন্ট দেয়, যেটা হচ্ছে আমাদের মিউকাসটাকে রিমুভ করতে হেল্প করে। ঠিক আছে, মিউকাসটাকে মুভ করতে হেল্প করে। আসলে আমাদের রেসপিরেটরি ট্র্যাক্টের ভিতরে যখন কোনো ফরেন পার্টিকেলস ঢুকে তখন সেটা মিউকাস থাকে, এখানে প্রচুর পরিমাণে মিউকাস থাকে, মিউকাস দিয়ে ট্র্যাপড হয়ে যায়। যখনই তোমার সিলিয়া থাকবে সে কী করবে, সিলিয়ারি বিটের মাধ্যমে মিউকাসটাকে বের করে দেওয়ার চেষ্টা করে, তখনই কিন্তু আমাদের হাঁচি পায়। ঠিক আছে, তখনই কিন্তু আমরা হাঁচি দিই। ওকে, এই যে দেখো আমি যেটা বলেছি যে সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম, এখানে দেখো যে সেলগুলো যেগুলো, ঠিক আছে, এখানে হচ্ছে যে দেখো সেলগুলো, ঠিক আছে, সেলগুলো কিন্তু বিভিন্ন শেপের। একটা দেখো অনেক বড়, একটা হচ্ছে অনেক বড়, আরেকটা ছোট, এটার নাম হচ্ছে বেজাল সেল, আরেকটা হচ্ছে এখানে অনেক বড় সেল, এটা হচ্ছে টল সেল, আর এখানে দেখো ছোট ছোট বেজাল সেল। তাহলে দেখো কিছু সেল, প্রত্যেকটা সেলই বেসমেন্ট মেমব্রেনকে টাচ করেছে, প্রত্যেকটা সেল বেসমেন্ট মেমব্রেনকে টাচ করেছে, কিন্তু এটাকে আমরা ফ্রি সারফেস ধরছি, এটাকে আমরা ফ্রি সারফেসে ধরছি। কিন্তু বেজাল সেল যার হাইট, যার মানে হাইটটাই হচ্ছে এত ছোট, সে কিন্তু এই পর্যন্ত যেতে পারবে না। ঠিক আছে, টল সেলগুলোই কিন্তু এই পর্যন্ত যেতে পারবে। তাহলে দেখো যে সেলগুলো সাইজে ছোট সেগুলো কিন্তু ফ্রি সারফেস পর্যন্ত যেতে পারে না, আর যেগুলো হচ্ছে আমাদের টল সেল সেগুলো ফ্রি সারফেস পর্যন্ত যেতে পারে। তাহলে এখানে বিভিন্ন শেপ অ্যান্ড সাইজের সেল থাকে, সবগুলো হচ্ছে তোমার ফ্রি সারফেস পর্যন্ত যেতে পারে না। ঠিক আছে, ফ্রি সারফেস পর্যন্ত যেতে পারে না। তো সেই জন্য সেলগুলোকে আমরা কীরকম দেখি, এবং সেলগুলোর নিউক্লিয়াসের পজিশনটা তখন কিন্তু বিভিন্ন ডিফারেন্ট লেভেলে হয়। ঠিক আছে, শুধুমাত্র এই জন্যই সেলের নিউক্লিয়াসগুলো ডিফারেন্ট লেভেলে থাকে। তখন এরা একটা ফলস লুক দেয়, ফলস একটা স্ট্র্যাটিফাইড এপিয়ারেন্স দেয়। ঠিক আছে, ফলস একটা স্ট্র্যাটিফাইড এপিয়ারেন্স দেয়, তখন এটার নাম হয়ে যায় সিউডো স্ট্র্যাটিফাইড কলামনার এপিথেলিয়াম। আমি আসলে কারো কমেন্টস আমি দেখতে পাচ্ছি না, সরি, একটু সময় দিতে হবে।
কমেন্টসগুলো খুব দ্রুত উপরে উঠে যায়, হ্যাঁ কমেন্টসগুলো খুব দ্রুত উপরে উঠে যায়। যদি আমি কমেন্টস পড়তে যাই তাহলে হয়তো ক্লাসটা আমার শেষ করা একটা ডিফিকাল্ট হয়ে যাবে, সেই জন্য আমি আসলে কমেন্টসগুলো দেখতে পাচ্ছি না। আমি ক্লাসটা শেষ করে আমি কমেন্টসগুলো দেখব। ওকে, আচ্ছা আমরা এক্সাম্পলটা আগেই করে ফেলছি। আর এখানে পিকচারটা যেটা তোমাদের যদি সিউডোস্ট্র্যাটিফাইড কলামনার ইপিথেলিয়াম শর্ট নোট হিসেবে আসে তখন কিন্তু এটার এরকম একটা সুন্দর পিকচার দিতে হবে, তাহলে তোমরা 50% মার্ক শুধু আমাদের ইমেজেই থাকে। তো আর বাকিটা হচ্ছে আমাদেরকে লিখে এটাকে অ্যাচিভ করতে হয়। তো আমাদের অ্যানাটমির ক্ষেত্রে কিন্তু মানে ফিগারটা খুবই ইম্পর্ট্যান্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট। ওকে, আচ্ছা আমি তাহলে নেক্সট স্লাইডে যাই। এই ছবিটা তোমরা জ্যানকুরাতেও পাবে, ডিফোরিসেও পাবে, যে কোনো বইয়ে তোমরা পেতে পারো, অসুবিধা নাই। আমি এটা নেট থেকে নামিয়ে নিয়েছি। আচ্ছা এখন হচ্ছে যে কাভারিং এপিথেলিয়ামের মধ্যেই আমরা যখন 2 or more লেয়ার হবে তখন আমরা বলেছি যে সেটা হবে স্ট্রাটিফাইড এপিথেলিয়াম। এখন দেখো স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এটা কোথায় কোথায় থাকবে? এটা ইসোফেগাসে থাকে, মাউথে থাকে, তারপর ভ্যাজাইনাতে থাকে। এখন এখানে একটা ব্যাপার আছে, স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এটা কিন্তু কেরাটিনাইজড হতে পারে, নন কেরাটিনাইজডও হতে পারে। কেরাটিনাইজড কখন হবে? যখন ড্রাই সারফেসে থাকবে, যেমন মনে করো স্কিন, ঠিক আছে, এপিডার্মিস। তাহলে এখানে যেটা থাকে এপিডার্মিসের লাইনিং এপিথেলিয়ামটাকে আমরা বলি হচ্ছে কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। এটা তো একটা ফাংশন তোমার অবশ্যই প্রোটেকশন দেওয়া, এবং এটা কিন্তু ওয়াটার লসটাকে প্রিভেন্ট করে, হ্যাঁ ওয়াটার লসকে প্রিভেন্ট করে। আর যেটা নন কেরাটিনাইজড হলে সেখানে সেটা থাকবে হচ্ছে বিভিন্ন ময়েস্ট জায়গা, যে জায়গাগুলো ভেজা, যেমন মনে করি ইসোফেগাস, মাউথ, ল্যারিংস, ঠিক আছে, ভ্যাজাইনা, এই জায়গাগুলো হচ্ছে ময়েস্ট। এই জায়গাগুলোতে থাকে হচ্ছে নন কেরাটিনাইজড স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম। ওকে, স্ট্রাটিফাইড কিউবয়েডাল ইপিথেলিয়াম এটা কোথায় থাকবে? এটা আসলে বই যেটা দিয়েছে, বই ইনফরমেশন অনুযায়ী স্ট্রাটিফাইড কিউবয়েডাল এবং স্ট্রাটিফাইড কলামনারটা কিন্তু রেয়ার। তো স্ট্রাটিফাইড কিউবয়েডাল যেটা সেটা থাকে হচ্ছে সোয়েট গ্ল্যান্ড, স্যালাইভারি গ্ল্যান্ড, বিভিন্ন গ্ল্যান্ড, ম্যামারি গ্ল্যান্ড, এগুলোর এক্সক্রিটরি ডাক্টে আমরা পাই, সিক্রেটরি ডাক্টে আমরা পাই। আর স্ট্রাটিফাইড কলামনার যেটা সেটা হচ্ছে আমরা মেইল ইউরের সাথে পাই, ঠিক আছে, মেইল ইউরের সাথে পাই। আরেকটাতে পাই সেটা হচ্ছে আমাদের কনজাংটিভা লাইনিং অফ দ্য আইলিড, সেখানেও কিন্তু আমরা স্ট্রাটিফাইড কলামনার ইপিথেলিয়াম পাচ্ছি। এখন আসো হচ্ছে ট্রানজিশনাল ইপিথেলিয়াম, এটা কিন্তু আমি স্ট্রাটিফাইডের আন্ডারেই ফেলবো। ট্রানজিশনাল ইপিথেলিয়ামটা আমি স্ট্রাটিফাইডের আন্ডারেই ফেলছি। এটা বেসিক্যালি ইউরিনারি সিস্টেমটাকে লাইন করে থাকে, যেমন হচ্ছে তোমার ব্লাডার, ইউরেথ্রা, ইউরেটার, এগুলোকে লাইন করে থাকে, ঠিক আছে। এটার মেইন ফাংশনটা কি হচ্ছে যে এটা হচ্ছে তোমার যে ইউরিনারি যে ইউরিনারি অর্গানগুলোকে কি করবে? এক্সপ্যান্ড করবে এবং স্ট্রেচিংয়ে হেল্প করবে, স্প্যান্ড হতে সাহায্য করবে এবং স্ট্রেচিংয়ে এটা হেল্প করবে। আমি ট্রানজিশনাল এপিথেলিয়ামটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের ট্রানজিশনাল এপিথেলিয়াম। এখানে দুটো পিকচার দেওয়া হয়েছে, একটা দেখো, একটা দেওয়া হচ্ছে যখন এটা স্ট্রেচিং অবস্থায় থাকবে, আর একটা যখন এটা রিল্যাক্স অবস্থায় থাকবে। নট স্ট্রেচ মানে হচ্ছে এটা রিল্যাক্স অবস্থায় আছে। যখন এটা তোমার স্ট্রেচড অবস্থায় থাকবে তখন কিন্তু আমরা দুটো লেয়ার দেখতে পাই, হ্যাঁ এতগুলো লেয়ার আমরা কিন্তু বুঝতে পারি না। তাহলে এখানে যখন টিস্যুটা স্ট্রেচড অবস্থায় থাকবে তখন আমরা সেলের লেয়ারগুলো বুঝতে পারবো না। যখন এটা রিল্যাক্স অবস্থায় থাকবে তখন আমরা এখানে সেলের বিভিন্ন লেয়ারগুলো আমরা বুঝতে পারবো, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমরা এখানে 3টা লেয়ার দেখিয়েছি, যেটা হচ্ছে তোমার বেসমেন্ট মেমব্রেনের কাছে, সেখানে একটা সিঙ্গেল লেয়ার অফ স্মল বেজাল সেল থাকে, ঠিক আছে, স্মল বেজাল সেল। আচ্ছা, আরেকটা হচ্ছে তোমার কি ইন্টারমিডিয়েট রিজিয়ন, হ্যাঁ ইন্টারমিডিয়েট রিজিয়নে হচ্ছে 1 to several layers of cuboidal or low columnar cell। এখানে কিন্তু দুই ধরনের সেলই থাকতে পারে, তোমার কিউবয়েডাল সেলও থাকতে পারে অথবা লো কলামনার সেলও থাকতে পারে। আর যেটা সুপারফিশিয়াল যে লেয়ারটা সেইখানে হচ্ছে আমাদের যে সেলগুলো থাকে সেটা হচ্ছে কি শেপটা হচ্ছে আমাদের ডোম শেপ, হ্যাঁ ডোম শেপও বলি আমরা, বলবাসও বলি অথবা ইলিপ্টিক্যালও বলি। এই সেলটাকে আমরা নাম দিয়েছি আমব্রেলা সেল। আচ্ছা হ্যাঁ স্যার আসসালামু আলাইকুম, স্যার কমেন্ট করছেন, আমি আসলে এখানে দেখতে পাচ্ছি না, সরি।
স্যার আমি এখানে কমেন্টগুলো ফলো করতে পারতেছি না, মোবাইল থেকে আমি লাইভ হয়েছি, দ্যাটস ওয়াই। আচ্ছা, এখানে তাহলে আমাদের ট্রানজিশনাল ইপিথিলিয়ামের মধ্যে আমরা 3টা লেয়ার দেখতে পাচ্ছি। তাহলে যেটা বেসমেন্ট মেমব্রেনের কাছে থাকতেছে একটা লেয়ার, মাঝে হচ্ছে 3 থেকে 4টা লেয়ার এরকম থাকে, 4টা 5টা লেয়ারও থাকতে পারে। আর সুপারফিশিয়াল লেয়ারটা যেটা, সেটা হচ্ছে বাল্বাস অর ইলেপটিক্যাল আমব্রেলা শেপ সেল লেয়ার। আচ্ছা, এখন যে আমাদের এখানে একটা এক্সপ্লানেটরি কোশ্চেন আসে, এক্সপ্লানেটরি কোশ্চেনটা হচ্ছে যে ট্রানজিশনাল ইপিথিলিয়াম কিভাবে আমাদের প্রোটেকশন দিচ্ছে, ট্রানজিশনাল ইপিথিলিয়াম কিভাবে ইউরিনের যে সাইটোটক্সিক ইফেক্ট থেকে, হ্যাঁ টক্সিসিটি থেকে কিভাবে আমাদেরকে প্রোটেকশন দিচ্ছে। তো আমরা মেইনলি সবসময় একটা অ্যান্সার দিই খুব সহজ ভাষায়, সেটা হচ্ছে যে আমব্রেলা সেলগুলোর মধ্যে টাইট জাংশন থাকে। তো টাইট জাংশনের কারণে ইউরিনের যে সাইটোটক্সিক হাইপারটক্সিক যে ইফেক্টটা, সেটা হচ্ছে আমাদের সেলগুলোকে কোনো ক্ষতিগ্রস্ত করতে পারে না। এইটা একটা আমরা অ্যান্সারের এক্সপ্লানেশন দিই। আরেকটা এক্সপ্লানেশন হচ্ছে যে আমব্রেলা সেলগুলো, আমব্রেলা সেলের আমরা তো জানি যে যে কোনো সেলের স্ট্রাকচারের মধ্যে আমাদের লিপিড বাইলেয়ার থাকে, হ্যাঁ লিপিড বাইলেয়ার। আচ্ছা, পোর্ট্রেট মোড ইটস হার্ড টু, ওকে ওকে ঠিক আছে, আমাকে একটু সময় দাও, আমাকে জাস্ট একটু সময় দাও। আচ্ছা, এখন দেখো, এখন দেখা যাচ্ছে এখন সম্ভবত হয়তো রোটেশন, আমার ওখানে রোটেশন হয়ে গিয়েছিল, আমার সম্ভবত দেখা যাচ্ছে এখন মনে হয় ঠিক আছে। আমাকে একটু কমেন্টস, ওখানে অনেকে অনেক কমেন্টস করছে, আমি আসলে কিছুই স্যার আমি এখানে স্যার কিছু দেখতে পাচ্ছি না, সরি। আচ্ছা, আমি তাহলে নেক্সট স্লাইডে যাই, আমার মনে হয় এখন স্লাইডটা ঠিক আছে। ওকে সরি, আচ্ছা যেটা বলছিলাম, তো আমাদের আমব্রেলা সেলের যে আউটার যে সেল লেয়ারটা, সেই আউটার সেল লেয়ারটা হচ্ছে অনেক থিক থাকে ইনার সেল লেয়ারের থেকে, মানে ইনার যে লিপিড লেয়ারটা থাকে সেটার থেকে আউটার লিপিড লেয়ারটা হচ্ছে অনেক বেশি থিক থাকে। আর এছাড়া এখানে একটা প্রোটিন থাকে, ইন্ট্রিগাল প্রোটিন, সেটার নাম হচ্ছে ইউরোপ্লাকিন। তো ইউরোপ্লাকিনগুলো কি করে, অনেকগুলো প্ল্যাক তৈরি করে। প্ল্যাক মানে হচ্ছে তোমার ফলক, হ্যাঁ অনেকগুলো ভিতরে সে কী করছে, ফলক তৈরি করছে। তো এই প্রচুর পরিমাণে যে আমাদের প্ল্যাকিংগুলো, এই প্ল্যাকগুলো প্লাস হচ্ছে টাইট জাংশন, এই দুটো মিলে একটা অসমোটিক বেরিয়ার তৈরি করে, ঠিক আছে, একটা অসমোটিক বেরিয়ার তৈরি করে। সে কারণে হচ্ছে যে আমরা আমাদের যে ইউরিনের সাইটোটক্সিক ইফেক্ট থেকে আমাদের সেলগুলো হচ্ছে রক্ষা পেয়ে যায়, ঠিক আছে, এটা একটা প্রোটেক্টিভ লেয়ার হিসেবে কাজ করে। আমরা যখন ইপিথেলিয়াল টিস্যু পড়ব তখন সেখানে একটা শর্ট নোট হিসেবে আসে, সেটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। এই কথাটা আমরা বহুতবার ইউজ করি, বেসমেন্ট মেমব্রেন। তো বেসমেন্ট মেমব্রেনটা শর্ট নোট হিসেবেও আসে পরীক্ষাতে, সো আমাদের এটা খুবই ইম্পর্টেন্ট। বেসমেন্ট মেমব্রেনটা হচ্ছে কি, যেই মেমব্রেনের উপরে ইপিথেলিয়াল টিস্যুগুলো বসে থাকে, তারা রেস্ট করে, হ্যাঁ যখন যা বেজাল সারফেস অফ দ্য অল ইপিথেলিয়া রেস্ট অন এ থিন এক্সট্রাসেলুলার ফেল্ট লাইক শিট অফ ম্যাক্রোমলিকুলস, যেটাকে আমরা বলছি হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, হ্যাঁ বেসমেন্ট মেমব্রেন। তাহলে দেখো এটা হচ্ছে তোমার এখানে আমরা দুইটা লেয়ার পাই, এই বেসমেন্টের মধ্যে দুইটা লেয়ার পাই, একটা হচ্ছে আমাদের বেজাল লেমিনা আর একটা হচ্ছে রেটিকুলার লেমিনা, দুটো লেয়ার পাচ্ছি। আচ্ছা, আমাকে অনেকেই কমেন্ট করছে, হ্যাঁ রিমু, হ্যাঁ অনেক দিন পরে। আচ্ছা, বেজাল সারফেস, আচ্ছা এটা বলছিলাম যে ইট কনসিস্টস অফ এ নেটওয়ার্ক অফ ফাইন ফিব্রিল দ্যাট কম্প্রেস দ্য বেজাল লেমিনা, আর ঠিক তার নিচেই আমাদের মোর ডিফিউজলি ফাইন ফিব্রিল থাকে, যে লেয়ারটাকে আমরা বলতেছি হচ্ছে রেটিকুলার লেমিনা, হ্যাঁ রেটিকুলার লেমিনা। বেজাল লেমিনা যেটা, সেটা হচ্ছে কী দিয়ে তৈরি, টাইপ 4 কোলাজেন ফাইবার, ল্যামিনিন, তারপর নিডোজেন, পার্লিক্যান, এগুলো দিয়ে তৈরি। আসলে আমার কাছে দুইটা একদম লাস্টের দুইটা নাম অনেক বেশি আনকমন মনে হয়, এটা আমার আসলে খুব একটা নিজেরই মনে থাকে না। সো কিন্তু কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে, হ্যাঁ কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। আর নিডোজেন, পার্লিক্যান এগুলোও কিন্তু প্রোটিন, এগুলাও এক ধরনের প্রোটিন। আর যেটা হচ্ছে আমাদের রেটিকুলার লেমিনা, সেটা হচ্ছে শুধুমাত্র কোলাজেন ফাইবার দিয়ে তৈরি, একটা হচ্ছে টাইপ 3 আর একটা টাইপ 7
কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। বেসমেন্ট মেমব্রেনের এটা হচ্ছে একটা, এটা আমি নেট থেকে নামিয়ে নিয়েছি, এরকম পিকচার কিন্তু জ্যানকুরেতে আমাদের দেওয়া নাই। হ্যাঁ, এটা আমি নেট থেকে নামিয়ে নিয়েছি। অনেক বইতেই দেওয়া আছে যে তোমার বেজাল লেমিনাটাকে আবার তারা দুটো ভাগে ভাগ করেছে, একটা হচ্ছে লেমিনা লুসিডা আর একটা হচ্ছে লেমিনা ডেন্সা। লুসিডা মানে হচ্ছে ক্লিয়ার, স্বচ্ছ, তো যেই লেয়ারটা হচ্ছে আমরা স্বচ্ছ দেখতে পাই সেটাই হচ্ছে লেমিনা লুসিডা, আর যেটা একটু ডেন্স মানে খুব বেশি ক্লিয়ারলি দেখা যায় না সেটার নাম হচ্ছে লেমিনা ডেন্সা। লেমিনা মানে হচ্ছে লেয়ার। তাহলে আমরা বেসমেন্ট মেমব্রেনের ক্ষেত্রে দুইটা লেয়ার পেয়েছি, একটা হচ্ছে বেজাল লেমিনা আর রেটিকুলার লেমিনা। বেজাল লেমিনাকে আবার দুটো ভাগে ভাগ করা হচ্ছে, লেমিনা লুসিডা আর লেমিনা ডেন্সা। এটা তোমরা ইন্টারনেটে বেসমেন্ট মেমব্রেনের ইমেজ এটা লিখে গুগলসে সার্চ দিলেই তোমরা এই ছবিটা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, ফাংশন অফ বেসমেন্ট মেমব্রেন, যেহেতু আমরা শর্ট নোট হিসেবে পড়বো আমাদের বেসমেন্ট মেমব্রেনের ফাংশনটা জানতে হবে। এটা কি করে? এটা হচ্ছে তোমার ফিল্টার হিসেবে কাজ করে। এটা ফিল্টার হিসেবে কাজ করে, এটা এপিথেলিয়াল টিস্যুকে স্ট্রাকচারাল সাপোর্ট দেয়, তাছাড়া এপিথেলিয়াল টিস্যুটাকে সে কানেকটিভ টিস্যুর সাথে অ্যাটাচ করে, ঠিক আছে? অ্যাটাচ এপিথেলিয়া টু দ্য আন্ডারলাইন কানেকটিভ টিস্যু। এছাড়া ও কি করে? ও হচ্ছে প্রোটিনগুলোকে অর্গানাইজ করে, ঠিক আছে? হেল্পস টু অর্গানাইজ দ্য প্রোটিন। বিভিন্ন প্রোটিন থাকে যেমন ইন্ট্রিগেন প্রোটিন, এছাড়া আদার প্রোটিন, এই প্রোটিনগুলোকে সে অর্গানাইজ করে। তারপরে সেলের পোলারিটিটাকে মেনটেইন করে, ঠিক আছে? তাছাড়া সিঙ্গেল ট্রান্সডাকশন, এন্ডোসাইটোসিস, এই ধরনের আরও ফাংশনেও সে হেল্প করে বেসমেন্ট মেমব্রেনটা। ও কিন্তু অনেক কাজ করে। তারপরে হচ্ছে সেল টু সেল ইন্টারাকশন করে, ঠিক আছে? সেল টু সেল ইন্টারাকশন করে, এবং এটা হচ্ছে তোমার একটা স্ক্যাফোল্ড হিসেবে কাজ করে, যেটা যদি কোনো কারণে আমাদের ইপিথেলিয়াটা ইনজুর্ড হয় তাহলে সেক্ষেত্রে ইপিথেলিয়ার রিপেয়ার এবং রিজেনারেশনেও কিন্তু এটা হেল্প করে। বেসমেন্ট মেমব্রেনটাই কিন্তু সে স্ক্যাফোল্ড হিসেবে কাজ করে। আচ্ছা, আমি আরেকবার দিচ্ছি বেসমেন্ট মেমব্রেনটা। এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেন। তাহলে বেসমেন্ট মেমব্রেন মানে হচ্ছে যেখানে এপিথেলিয়াল সেলগুলো রেস্ট করে, হ্যাঁ, এপিথেলিয়াল সেলগুলো এসে বসে থাকে। এটা দুই ধরনের লেয়ার দিয়ে তৈরি, বেজাল লেমিনা আর রেটিকুলার লেমিনা। বেজাল লেমিনা হচ্ছে কোলাজেন ফাইবার, ল্যামিনিন এগুলো দিয়ে তৈরি, আর রেটিকুলার লেমিনা যেটা সেটা হচ্ছে শুধুমাত্র কলাজেন ফাইবার দিয়ে তৈরি। কলাজেন টাইপ 3 অ্যান্ড টাইপ 7 কোলাজেন ফাইবার দিয়ে তৈরি। দিস ইজ দ্য ইমেজ অর পিকচার অফ দ্য বেসমেন্ট মেমব্রেন, আর এটা হচ্ছে বেসমেন্ট মেমব্রেনের ফাংশন। আচ্ছা, গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম। এরপর আমরা চলে যাব হচ্ছে গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম। আমি আশা করছি যে আমি পর্যন্ত যতটুকুন পড়িয়েছি সেটা মোটামুটি আমাদের কাভার করে গিয়েছে, হ্যাঁ, যেটা আমাদের কাভারিং ইপিথেলিয়ামটা আমাদের মোটামুটি কাভার করেছে। এখন আমি শুরু করছি গ্ল্যান্ডুলার ইপিথেলিয়াম। গ্ল্যান্ডুলার ইপিথেলিয়ামের মধ্যে আমরা গ্ল্যান্ডসের সংজ্ঞাটা একটু দেখি। এটা হচ্ছে স্পেশালিস্ট এপিথেলিয়াল সেল হুইচ প্রডিউস সিক্রেশন, হ্যাঁ, হুইচ প্রডিউস সিক্রেশন। আচ্ছা, এখানে আমার ইয়েটা ভুল এসছে, সিক্রেশন লিখে দিও। আচ্ছা, ক্লাসিফিকেশন হচ্ছে যে ফার্স্টে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ ডাক্ট আছে কি নেই এটার উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড আর একটা হচ্ছে এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে কর্ড অ্যান্ড ক্লাম্প টাইপ, আর একটা হচ্ছে ফলিকুলার টাইপ। কর্ড অ্যান্ড ক্লাম্প টাইপ আর একটা হচ্ছে ফলিকুলার টাইপ। আচ্ছা, তারপরে আবার এক্সোক্রাইন গ্ল্যান্ডকে আমরা অ্যাকর্ডিং টু দ্য নাম্বার অফ সেলের উপর ডিপেন্ড করে দুটো ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে ইউনিসেলুলার আর একটা হচ্ছে মাল্টিসেলুলার। ইউনিসেলুলার অ্যান্ড মাল্টিসেলুলার। ইউনিসেলুলার হচ্ছে গবলেট সেল, একটাই সেল। ইউনিসেলুলারের এক্সাম্পল একটাই, সেটা হচ্ছে গবলেট সেল। আর মাল্টিসেলুলার হচ্ছে ম্যাক্সিমাম, যে এছাড়া যে যত গ্ল্যান্ড আছে সবগুলোই কিন্তু মাল্টিসেলুলার গ্ল্যান্ড। গবলেট সেল বাদ দিয়ে বাকি যা আছে সবই কিন্তু ম্যাক্সিমামই হচ্ছে আমাদের মাল্টি সেলুলার গ্ল্যান্ড। আচ্ছা, এটা হচ্ছে গবলেট সেলের পিকচার। তাহলে গবলেট সেলটা দেখো, গবলেট সেলটা আসলে কি, এটা কিন্তু সিম্পল কলামনার, হ্যাঁ, এটা কিন্তু সিম্পল কলামনার, আর এটার শেপটা হচ্ছে গবলেট শেপ। আমরা অনেক সময় যে তোমার খেলাধুলায় অনেকে পুরস্কার পায় না, তোমার ইয়েতে যে বিশ্বকাপ ফুটবলে যে ট্রফিটা দেয় বা ক্রিকেটে যে একটা ট্রফিটা দেয়, ওই শেপটা কিন্তু গবলেট শেপ। ঠিক এরকম হচ্ছে দেখতে গবলেট সেলটা, ঠিক আছে? যেটা ফাংশন হচ্ছে তারা মিউসিন সিক্রেট করে কি করে, তারা মিউকাস মেমব্রেনটাকে
প্রোটেকশন দেয়, মিউকাস মেমব্রেনটাকে প্রোটেকশন দেয়। আচ্ছা, এখানে যেহেতু এটা গবলেট সেল, এখানে কি থাকবে, এখানে তোমার আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রচুর পরিমাণে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আছে, গলজি অ্যাপারেটাস আছে, নিউক্লিয়াস দেখা যাচ্ছে, তারপরে ওখানে অনেকগুলো সিক্রেটরি ভেসিকলস দেখা যাচ্ছে যেটার ভিতরে মিউসিন আছে। ঠিক আছে, সিক্রেটরি ভেসিকলগুলো মিউসিন কন্টেনিং মিউসিন। আচ্ছা, আমরা যখন রুটিনে স্টেইন করি তখন কিন্তু ওই যে মিউসিনগুলো এগুলো কিন্তু শেড আউট হয়ে যায়। ঠিক আছে, এগুলো কিন্তু শেড আউট হয়ে যায়, সেই জন্য আমরা কিন্তু যখন রুটিন স্টেইন করি তখন কিন্তু আমরা এগুলোকে একটু ফেডেড দেখি, এগুলোকে ফেডেড দেখি এই সেলটাকে। ঠিক আছে, আর যদি স্পেশাল স্টেইনিং করি, স্পেশাল স্টেইনিং করলে তখন আমরা কিন্তু এই মিউসিনগুলোকে আমরা ম্যাজেন্টা কালার দেখব। তা আমাদের এত কিছু এখানে তোমাদের আন্ডার গ্র্যাজুয়েট লেভেলে এত কিছু আমাদের আসলে জানার দরকার নাই। অনেক সময় জিজ্ঞেস করে যে গবলেট সেলটা কীরকম, কী ধরনের সেল বা শেপটা কীরকম, এটা অনেকে জানতে চায় যে তুমি জানো কি না। ইটস নট নেসেসারি যেটা তোমাকে এই লেভেলেই জানতে হবে, এটা না জানলেও কোনো পাপ হবে না, ফেল হবে না। আচ্ছা, অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ ব্রাঞ্চিং অফ দ্য ডাক্ট, হ্যাঁ আমরা জানি যে একটা গ্ল্যান্ডের কী কী পার্ট আছে, একটা ডাক্ট আছে আর একটা সিক্রেটরি পোর্শন আছে। তো ডাক্টের ব্রাঞ্চিংয়ের উপর ডিপেন্ড করে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল আর একটা হচ্ছে কম্পাউন্ড। সিম্পল হচ্ছে যে যখন ডাক্টগুলো ব্রাঞ্চড হবে না তখন সেটাকে আমরা বলবো হচ্ছে সিম্পল গ্ল্যান্ড, আর যখন হচ্ছে যে দুইটা অথবা তার থেকে বেশি ব্রাঞ্চ থাকবে তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে কম্পাউন্ড গ্ল্যান্ড, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কম্পাউন্ড গ্ল্যান্ড। ঠিক আছে, আচ্ছা, আর সিক্রেটরি পোর্শন যেটা থাকে, সিক্রেটরি পোর্শনের শেপের উপর ডিপেন্ড করে আমরা তিন ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে টিউবিউলার, আরেকটা হচ্ছে এসিনার, আরেকটা হচ্ছে টিউবিউলো এসিনার। ঠিক আছে, টিউবিউলার এসিনার, টিউবিউলো এসিনার। টিউবিউলারটা যেটা সেটা শর্টও হতে পারে, লংও হতে পারে, আবার কয়েলডও হতে পারে, আর এসিনারটা হচ্ছে রাউন্ডেড হতে পারে, স্যাক লাইক হতে পারে। এটা হচ্ছে পিকচারটা, এটা তোমাদের জ্যানকুইরার পিছনে সুন্দর করে একটা বক্স করে দেওয়া আছে, সবাই ওটাই মুখস্থ করবে। আর এটা আমার কাছে চিত্রটা একটু সুন্দর লেগেছে দেখে এটা আমি ডাউনলোড করে নিয়েছি আর কি। আমরা এই পাশে দেখতে পাচ্ছি, আমরা উপরে ফার্স্টে যে ছবিটা দেখতে পাচ্ছি এখানে আমরা দেখাচ্ছে যে গ্ল্যান্ড, হ্যাঁ গ্ল্যান্ডের মধ্যে দেখো ডাক্ট আছে, সিক্রেটরি পোর্শন আছে। তাহলে ডাক্টের কিন্তু সিম্পল গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখো ডাক্টের কিন্তু কোনো ব্রাঞ্চিং হয়নি, কিন্তু সিক্রেটরি পোর্শনের ব্রাঞ্চিং হতে পারে, সেটা নিয়ে সমস্যা নাই, মাথা ব্যথা নাই। আমাদের মাথা ব্যথাটা হচ্ছে ডাক্টের ব্রাঞ্চিং আছে কিনা। যদি ডাক্টের ব্রাঞ্চিং থাকে তাহলে সেটা হয়ে যাবে কম্পাউন্ড গ্ল্যান্ড। তাহলে দেখো প্রথমে হচ্ছে আমরা সিম্পল টিউবিউলার, তারপরে বললাম সিম্পল ব্রাঞ্চ টিউবিউলার, ঠিক আছে, সিম্পল কয়েলড টিউবিউলার, তারপরে দেখো সিম্পল এসিনার অ্যান্ড সিম্পল ব্রাঞ্চড এসিনার। আর এখানে দেখো কম্পাউন্ড গ্ল্যান্ডের ক্ষেত্রে দেখো ডাক্টটা কিন্তু ব্রাঞ্চিং হয়েছে। ঠিক আছে, ডাক্ট কিন্তু আচ্ছা ফাতেমা রিয়াম, এখনো কি বোঝা যাচ্ছে না? একদম ক্লিয়ার কিন্তু আসবে না, হ্যাঁ একদম ক্লিয়ার কিন্তু আসবে না, বিকজ অফ এটা ডেস্কটপে দেওয়া, সেই জন্য তোমরা একটু র্যাক দেখতে পারো। আর লেখাগুলো কিন্তু এর থেকে মডিফাইড করা যাবে না, হ্যাঁ এটা যেহেতু ছবি ডাউনলোড করা, এটা মডিফাইড করা যাবে না, যেরকম তোমার ফরম্যাটে দেওয়া আছে সেই ফরম্যাটই দেখতে হবে, কিছু করার নাই এখানে। আচ্ছা, তাহলে দেখো কম্পাউন্ড গ্ল্যান্ডের ক্ষেত্রে আমরা ডাক্টের ব্রাঞ্চিং প্যাটার্ন দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে যেটা হচ্ছে সেটা হিস্টোলজি অবশ্যই কোনো মজার বিষয় না, এটা মজা লাগার মতো কোনো সাবজেক্টও না। আর আমি আসলে হিস্টোলজি পড়াই, তো সবচেয়ে বোরিং টপিক্সটাই আমি পড়াই আর কি, যাই হোক। সো এটা কারো ভালো লাগবে না। আর এটা আসলে অনলাইন ক্লাস, তো এখানে তো দেখা যায় যে ক্লাসের মাঝখানে হয়তো দু একটা কথা বলা যায়, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে যেহেতু আমরা এটা অনলাইনে ক্লাস নিচ্ছি, তো ফেস টু ফেস কমিউনিকেশনটা আমাদের কমই হচ্ছে। সো একটু কিছু করার নাই, নিজেদের ব্রেনে নিজেদের একটু অক্সিজেন দিয়ে দেওয়া লাগবে। আর এখন এগুলো হচ্ছে মেডিসিনের মতো, খারাপ লাগলেও আমাদেরকে চোখ নাক মুখ বন্ধ করে গিলতে হবে, কিছু করার নাই। হ্যাঁ, যদি পাশ করার ইচ্ছে থাকে, আর পাশ
না করার ইচ্ছা থাকলে কোনো অসুবিধা নাই, এটা গিলতেও পারো, নাও গিলতে পারো, সমস্যা নাই। কারণ এখন কিন্তু হিস্টোলজি একটা সময় একটু কম পড়লেও কোনো অসুবিধা ছিল না, কানের পাশ দিয়ে গুলি যেত কিন্তু পাশ হয়ে যেত। এখন দেখা যায় যে একটা তোমার পার্ট 1 যেটা পার্ট 1-এর গ্রুপ এর একটা পুরোটা প্রশ্নই কিন্তু আমাদের হিস্টোলজি। তো হিস্টোলজি থেকে বাঁচার আসলে কোনো উপায় নাই, হিস্টোলজি আমাদেরকে এখন পড়তেই হবে, কি করবা বলো? আচ্ছা, ক্লাসিফিকেশন উই নিড টু অ্যান্সার বেসড অন অল টাইপস অফ ক্লাসিফিকেশন অ্যান্ড সাবটাইপস। যখন তোমাকে ক্লাসিফিকেশনটা জিজ্ঞেস করবে, এটা আমি যেটা লিখেছি, যেভাবে লিখেছি, এটা কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখেছি। আর তোমরা যদি এটা লিখতে চাও, তোমরা হচ্ছে এটাকে কি বলে, বক্স করে করে নিচে দাগ দিয়ে দিয়ে অ্যারো দিয়ে দিয়েও কিন্তু তোমরা এই ক্লাসিফিকেশনটা লিখবে, এভাবে যদি না লিখতে চাও। আর কেউ যদি মনে করো যে না আমরা এভাবে লিখবো, তাহলেও হবে। আর ভাইবার সময় কিন্তু স্যারেরাই তোমাদের কাছ থেকে বের করে নেবে। সাপোজ তোমাকে যখন বলবে যে গ্ল্যান্ডুলার এপিথেলিয়ামের ক্লাসিফিকেশন বলো, তখন তুমি প্রথমেই তোমাকে শুরু করতে হবে অ্যাকর্ডিং টু দ্য প্রেজেন্স অফ ডাক্ট। আমরা দুভাগে ভাগ করি, এক্সোক্রাইন গ্ল্যান্ড অ্যান্ড এন্ডোক্রাইন গ্ল্যান্ড। তারপরে স্যারই তোমাকে লিড দিয়ে দিয়ে কোশ্চেন করে করে নিয়ে যাবে যে উনি কি শুনতে চাচ্ছে। সো ভাইবাটা তো রিটেনের মতো না, ভাইবাটা হচ্ছে যে স্যারেরা তোমাকে যেটা জিজ্ঞেস করবে তোমাকে সেই অনুযায়ী কোশ্চেনটা অ্যান্সার করতে হবে। আর রিটেনের ক্ষেত্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে যে তুমি চাইলে এভাবেও লিখতে পারো, অথবা তোমরা যদি বক্স করে অ্যারো দিয়ে লিখতে চাও সেভাবেও তোমরা করতে পারবে, অ্যাজ ইউ উইশ। শুধুমাত্র অ্যান্সারটা যেন সঠিক হয়, এক্সাম্পলগুলো যেন সঠিক হয়, তাহলেই তোমরা নাম্বারটা ক্যারি করতে পারবে। আর ভাইবার ক্ষেত্রে এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমি এটাও শুনতে চাইতে পারি, আমি সিম্পল গ্ল্যান্ডের ক্লাসিফিকেশনটা শুধু শুনতে চাইতে পারি, ইট ডিপেন্ডস। অথবা আমি হঠাৎ করে একটা এক্সাম্পল জিজ্ঞেস করতে পারি, যেমন আমি জিজ্ঞেস করতে পারি বলো তো সিম্পল কয়েলড টিউবিউলার গ্ল্যান্ডের একটা এক্সাম্পল দাও, সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে? তো আমি এটা আমার ওই ইচ্ছা অনুযায়ীভাবে জিজ্ঞেস করতে পারি। এটা তোমাদেরকে একটু খেয়াল করতে হবে। আচ্ছা, যদি কেউ না বুঝো, আসলে ব্যাপারটা হচ্ছে কি, যদি আমি কমেন্টস পড়তে চাই তাহলে আমার কনসেন্ট্রেশনটা আসলে কমার্সের দিকে চলে যায়, তখন আমি আবার ক্লাসে আবার কনসেন্ট্রেশন করতে একটু অসুবিধা হয়। তো আমি চেষ্টা করবো যে ক্লাসটা শেষ করে দেন কমেন্টসগুলো নেওয়ার। আর এর মধ্যে তোমরা অবশ্যই কমেন্টস করে রাখবে যে যদি কোনো টপিক্সটা তোমরা বুঝতে পারোনি বা যেটা তোমাদের একটু সমস্যা হচ্ছে, সেটা আমি যখন নেক্সটে ক্লাস নেব সেটা আমি অবশ্যই আবার রিপিট করে দিব। এবং এটা আসলে খুবই স্বাভাবিক যদি এখানে কেউ না বুঝে, বিকজ অফ এটা অনলাইন ক্লাস, আর আমরা মনে হয় না এটার সাথে খুব একটা বেশি ফ্যামিলিয়ার। আমরা সবসময় সরাসরি স্যারদের সাথে আই টু আই কন্ট্যাক্ট করে সেই লেকচারটাই আমাদের কাছে বেশি মাথায় ঢোকে আর কি। আর লেকচারটা তো মনে করো একটা মানুষের ব্রেন নাকি হাইয়েস্ট হলে 20 মিনিটস সে কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে। তো সেখানে ক্লাসগুলো হয় 1 ঘন্টার মতো। তো 20 মিনিটস তোমাদের কনসেন্ট্রেশনটাও ধরে রাখা যায়, বাকি কিন্তু কনসেন্ট্রেশন আসলে এদিক ওদিক হয়ে যায়। সো এখন কিছুই করার নাই, লাইফটা এভাবেই চালাতে হবে। এভাবে আমরাও পড়ে আসছি, তোমরাও পড়বে, যারা পরবর্তীতে আসছে তারাও পড়বে, হয়তো আরও সুপার টেকনোলজিতে হয়তো তারা পড়তে পারে। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখানে কম্পাউন্ড গ্ল্যান্ডের ক্ষেত্রে যখন সিক্রেটরি পোর্শনটা যদি টিউবিউলার শেপ হয় তাহলে আমরা বলবো কম্পাউন্ড টিউবিউলার, যদি এসিনার হয় তাহলে বলবো কম্পাউন্ড এসিনার, আর যদি টিউবিউলারও থাকে এসিনারও থাকে তাহলে আমরা বলবো কম্পাউন্ড টিউবিউলার এসিনার। আচ্ছা, এখন হচ্ছে যে তোমার নেচার অফ সিক্রেশন, হ্যাঁ, নেচার অফ সিক্রেশনের উপর ডিপেন্ড করে আমরা 3টা ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে তোমার সেরাস, যেটার এক্সাম্পল হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে মিউকাস সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সেরোমিউকাস সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড, হ্যাঁ, সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। এরপরে ক্লাসিফিকেশনটা খুব ইম্পর্ট্যান্ট আমাদের জন্য, সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ রিলিজিং প্রোডাক্টস। মানে যেহেতু গ্ল্যান্ড সে তার ফাংশনই তো হচ্ছে সিক্রেশন করা, এখন সে প্রোডাক্টটা সিক্রেশনটা কোন উপায়ে রিলিজ করবে সেটার উপর ডিপেন্ড করে আমরা 3টা ভাগে ভাগ করেছি, মেরোক্রাইন, হলোক্রাইন আর অ্যাপোক্রাইন। মেরোক্রাইন, হলোক্রাইন আর অ্যাপোক্রাইন। আচ্ছা, ওকে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা আমি একটু ইনফরমেশন দিতে চাই সেটা হচ্ছে যে এটা যেহেতু অনলাইন ক্লাস, আমরা এমন কোনো কমেন্টস করব না, এটা এমন কিছু লিখব না যেটা আসলে সবার দৃষ্টি আকর্ষণ করে, ঠিক আছে?
আর তোমাদের নিজেদের মধ্যে নিজেদের যদি কোনো কথা থাকে সেটা তো তোমরা ওভার ফোনে বলতে পারবে, মেসেঞ্জারে বলতে পারবে, তাই না? এটা হচ্ছে ক্লাস টাইম, এই আওয়ারটা আমার সাথে তোমাদের কথা হবে। সো তোমাদের যত কথা হবে তত সব কথা হবে আমার সাথে, নিজেদের সাথে নিজেরা কোনো কথা না, ঠিক আছে? আচ্ছা, মেরুকাইন সিক্রেশনটা দেখো, এখানে হচ্ছে সেল, এই যে প্রক্রিয়ায় মেরুকাইন সিক্রেশনটা হচ্ছে এটাকে আমরা বলি হচ্ছে এক্সোসাইটোসিস। মানে এখানে সেলের কোনো সমস্যা হচ্ছে না, সেলের আকার আকৃতিতেও কোনো ঝামেলা হচ্ছে না, সেলটা একদম ইনটেক অবস্থায় থাকছে। অ্যাপোক্রাইন সিক্রেশনের ক্ষেত্রে দেখো, সেলের যে সিক্রেটরি প্রোডাক্টটা, সেই সিক্রেটরি প্রোডাক্টটা হচ্ছে সেলের মাথার উপরে যে জমা হয়েছে, হ্যাঁ, সেলের মাথার উপরে যে জমা হয়েছে, এই যে এখানে, এটা এপিক্যাল পোর্শনে। তো এপিক্যাল পোর্শনে সিক্রেটরি প্রোডাক্টসটা জমা হয়েছে। তারপরে এটা যখন সে তোমার সিক্রেশনটা বের হয়ে আসবে তখন সে কি করবে, সেলের যে সাইটোপ্লাজম এবং সেল মেমব্রেনের কিছু পোর্শন সে নিয়ে বের হয়ে আসবে, হ্যাঁ, সে নিয়ে বের হয়ে আসবে। এটা হচ্ছে অ্যাপোক্রাইন সিক্রেশন। আর হলোক্রাইন সিক্রেশনটা দেখো, পুরা সেলের একদম ম্যাসাকার অবস্থা করে ফেলছে, হ্যাঁ, সেলকে একদম, সেলের স্ট্রাকচারই চেঞ্জ করে দিয়েছে। এখানে হচ্ছে যে তোমার যখন সেলের সিক্রেশনটা হবে তখন কিন্তু সেই সেলের স্ট্রাকচারটাকে পুরো ডিস্ট্রয় করে দিয়ে তারপরে বের হবে। এটা হচ্ছে হলোক্রাইন সিক্রেশন, ঠিক আছে? আমরা এগুলোর এক্সাম্পল পড়ব। আর যখন তোমাদের অনেক সময় শুধুমাত্র এই কোশ্চেনটাই আসে যে রাইট ডাউন দ্য গ্ল্যান্ডুলার, না সরি, এটা তোমাদের এভাবে আসবে যে গ্ল্যান্ডুলার ইপিথিলিয়ামের ক্লাসিফিকেশন, হ্যাঁ, অ্যাকর্ডিং টু দ্য মেকানিজম অফ রিলিজিং প্রোডাক্ট, এভাবে আসবে। তখন কিন্তু তোমাদেরকে শুধুমাত্র এটা অ্যান্সার করতে হবে, মেরুকাইন সিক্রেশন, হলোকাইন সিক্রেশন আর অ্যাপোক্রাইন সিক্রেশন, এবং তোমাদেরকে কিন্তু এই পিকচারটা দিয়ে দিতে হবে। আমরা একটু নাম্বারের দিকে আমরা একটু খেয়াল রাখবো যে আমরা নাম্বারটা কতটুকু ক্যারি করছে। যদি একটু বেশি নাম্বার থাকে তাহলে আমাদেরকে পিকচারও দিতে হবে, প্লাস হচ্ছে আমরা একটু বর্ণনাও দিয়ে দিব। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার করার টিপস অ্যান্ড ট্রিক্স। আমরা নাম্বারটা খেয়াল রাখবো। যদি দেখি যে না, সেখানে খুব বেশি একটা নাম্বার নেই, তাহলে আমরা এত কিছু লিখতে যাব না, কারণ আমাদেরকে অনেক কিছু লিখতে হবে। আর অ্যানাটমি হচ্ছে এমন একটা সাবজেক্ট যেখানে আমরা যেটুকুন চাই শুধু সেটুকুনি লিখলেও নাম্বার পাওয়া যায়, স্পেসিফিক হতে হবে, হ্যাঁ। তো আমরা কিন্তু সবাই খুব স্পেসিফিক, এত কথাবার্তা আমরা লিখতে যাব না। ওকে, আসলে এখানে আমি আমার অনেক পুরাতন স্টুডেন্টদেরকেও দেখতে পাচ্ছি। সবাইকে থ্যাঙ্কস যারা যারা জয়েন করছো। আচ্ছা, এইটুকুনি হচ্ছে আমাদের, লাস্টে থ্যাংক ইউ জানাই দিলাম, হ্যাঁ, থ্যাংক ইউ। তো এটুকুনি হচ্ছে আমাদের ইপিথিলিয়ামের ক্লাসিফিকেশন, ইপিথিলিয়ার টিস্যুর তোমার ডেফিনিশন, ইপিথিলিয়ার টিস্যুর ক্লাসিফিকেশন, তারপরে আমরা বেসমেন্ট মেমব্রেন পড়লাম, গ্ল্যান্ডুলার ইপিথিলিয়াম ক্লাসিফিকেশন পড়লাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের এপিথিলিয়ার টিস্যু মোটামুটি কভার করে গেল। এখানে কিছু একটু টপিকস বাকি আছে, সেটা হচ্ছে যে ইন্টারসেলুলার জাংশন আর হচ্ছে তোমার সেল সারফেস মডিফিকেশন। এটা আমি ইনশাল্লাহ নেক্সট ক্লাসে পড়াবো। আমি নেক্সট মঙ্গলবারে আমার আরেকটা ক্লাস আছে, আমি আশা করছি যে সবাই জয়েন করবা। আচ্ছা, আমি এখন দেখি, আচ্ছা হ্যাঁ তানজিল, হ্যাঁ অনেকদিন পর আপনার, হ্যাঁ অনেকদিন পরে ক্লাস করতেছো। আচ্ছা, নুসরাত মুবাশিরাকে যে রিপ্লাই করছো, ফাতেমা বিনতে আহমেদ, হ্যাঁ এই ধরনের আসলে লিখবা না এখানে। আচ্ছা আচ্ছা, কি ক্লাসিফিকেশন বক্স করে লিখে শিখায় বেটার আই গেস। হ্যাঁ অবশ্যই তুমি বক্স করে লিখতে, আচ্ছা জানি না তুমি ইয়ে, আচ্ছা হ্যাঁ এটা অবশ্যই তুমি বক্স করে লিখতে পারো, তুমি চাইলে এভাবেও লিখতে পারো, অল আর অ্যাকসেপ্টেড, এটা ভুল হবে না। যদি তোমার কাছে ইজি মনে হয় আমি বক্স করে শিখবো, হ্যাঁ অফকোর্স। আর আমি যেটা করেছি সেটা বোঝানোর সুবিধার্থে আমি ভেঙে ভেঙে লিখেছি। আচ্ছা হ্যাঁ, আর যেটা সামিয়া কাউসার, তুমি আমাকে যে প্রশ্নটা করেছো, তুমি যখন রিটেন কোয়েশ্চেন অ্যান্সার করবে তখন অবশ্যই তোমাকে সাবটাইপগুলো বলতে হবে, ঠিক আছে? সাবটাইপসগুলো বলতে হবে। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলছি, তোমরা তোমাদের যে বাইবেলটা ফলো করো, হ্যাঁ যে বাইবেলটা ফলো করো সেখানে এরকমই তোমাদের বক্স করে দিয়ে সুন্দর করে লিখে দিয়েছে, সো সেটাও তোমরা করতে পারো।
আর যদি কেউ মনে করো যে না আমার এভাবে লিখলে বেশি সুবিধা হয়, তাহলে তুমি এভাবে অ্যান্সার করতে পারো। আমি তোমার কাছে ক্লাসিফিকেশন চেয়েছি, এটা যে অ্যারো করে বক্স করে দিতে হবে এমনও কোনো কথা নাই। আবার তুমি যদি মনে করো না আমি এত ডিটেলস এভাবে লিখবো না, তাহলেও কোনো অসুবিধা নাই, দুটো ভাবেই কারেক্ট হবে। আচ্ছা, আমাকে আর স্লাইড ক্লিয়ার না, আচ্ছা যাই হোক, আমি চেষ্টা করবো হয়তো নেক্সট ক্লাসে আমি দেখি আমি জুমটা ডাউনলোড করেছি। আমার আসলে মাইক্রোফোন একটু ঝামেলা হচ্ছে, সেটা আমি ঠিক করতে দিয়েছি, কারণ এই প্যান্ডেমিক সিচুয়েশনে সবাইকে পাওয়া বা হঠাৎ করে কোনো কিছু নষ্ট হয়ে গেলে আসলে ঠিক করা খুবই ডিফিকাল্ট। তো ওটা আমি ঠিক করতে দিয়েছি, ওটা আমার কাছে এখনও হাতে এসে পৌঁছায় নাই। তো ইনশাল্লাহ আমি এটা হাতে পেলে আমি জুমেই তোমাদের ক্লাস নেব, ওকে? তখন আর এই প্রবলেমগুলো হবে না। আসলে স্লাইডের লাইভে ক্লাস নিলে দেখতে পাওয়া, স্লাইড ক্লিয়ার না হওয়া, এই ধরনের অনেক প্রবলেম ফেস করে। ইনশাল্লাহ নেক্সট ক্লাসটা চেষ্টা করব আমি জুমে নেওয়ার, তখন এই প্রবলেমটা হবে না। আর একটু লেট হচ্ছে, কারণ হচ্ছে আমি আমার মাইক্রোফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে এটা ঠিক করতে দিয়েছি, কিন্তু এখনও পর্যন্ত রিপ্লাই আসেনি। আচ্ছা, তোমরা সবাই এই পর্যন্ত যতটুকু পড়ানো হয়েছে তোমরা সবাই একটু পড়ে নিবে। আমি আশা করছি যে সবার এই ক্লাসটাতে কিছুটা হলেও উপকার তোমরা পেয়েছো, কারণ বই থেকে পড়তে গেলে ইটস আ লটস অফ ওয়ার্ডস অ্যান্ড জিনিসগুলো হচ্ছে ততটা গোছানো না। হ্যাঁ, এখন তোমরা যদি বলো যে ম্যাডাম আমরা যে বইটা ফলো করি আর কি, যেটা তোমাদের পছন্দের বাইবেল, সেটা থেকেও তোমরা পড়তে পারো, কিন্তু আসলে সব কিছু একটু চেক করে নিবে যে জিনিসটা ঠিক আছে কি না। আর আমাদের বইগুলো কিন্তু এখন প্রতি বছরই রিনিউ হয়, হ্যাঁ, প্রত্যেক বছরই নতুন নতুন ইনফরমেশন এটাতে অ্যাড হয়। তাহলে তোমরা চেষ্টা করবে যে এটার সাথে এটা একটু মিলিয়ে দেখার, যে আমাদের বইয়ের সাথে আমাদের বাইবেলটা ঠিক আছে কিনা। আর যারা ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট আছো তারা সবাই কিন্তু বইয়ের নাম মুখস্থ করবা, হ্যাঁ, বইয়ের নাম মুখস্থ করবা, বইয়ের অথারের নাম মুখস্থ করবা। আর যখন এক্সামিনার জিজ্ঞেস করবে কোন বই পড়েছো, তখন কিন্তু তোমাদের বাইবেলটার নাম বলা যাবে না, তোমাদের এই বইটার নামই বলতে হবে, মেইন বইয়ের নামই বলতে হবে, ঠিক আছে? ওকে, তারপরে যদি কারো কোনো সমস্যা থাকে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রেখো। আর যারা এই ক্লাসে জয়েন করতে পারোনি তারা রেকর্ডেড লাইভ দেখো। প্রথমে হয়তো একটু সমস্যা, আমার মনে হয় স্ক্রিনটা হয়তো ঘুরে গিয়েছিল প্রথম দিকে। আচ্ছা যাই হোক, আমিও বুঝতে পারিনি। আচ্ছা, আর এখানে একটা ব্যাপার হচ্ছে যে অনেকেই আমার এখানে যারা জয়েন করেছো তারা হয়তো আমার ক্লাসটা অ্যাট ফার্স্ট করছো, আর যারা আমার স্টুডেন্ট আছো আগের অথবা রিসেন্ট ব্যাচের, তারা সবাই আমার সাথে ক্লাস করে অভ্যস্ত, তো তারা জানো। আর অনেকেই আছো যারা নতুন, মানে তোমরা আমার সাথে ক্লাস করছো, তাই হয়তো এমনও হতে পারে যে হঠাৎ করে একটা ম্যাডামের ক্লাসের সাথে হ্যাবিচুয়েটেড হওয়া একটু সময় সাপেক্ষ, এটা আমিও বুঝি। হ্যাঁ রিয়াদ, বাইবেল মিনস হুইচ ওয়ান? যেটা তোমরা হোস্টেলে পড়ো আর কি, অনেক সময় অনেকে দেখা যায় ক্লাসেও নিয়ে এসে পড়ো, এত বেশি পছন্দ করো, সেই বাইবেলের কথা বলছি। ওকে, তো এই পর্যন্ত মনে হয় সবাই, আমার কাছে মনে হচ্ছে যে সবাই বুঝতে পেরেছো। একটু ফ্রন্ট ক্যামেরা এসে, সো যাদের যদি কোনো প্রবলেম থেকে থাকে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আমি নেক্সট ক্লাসে এটার অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব। আর নেক্সট ক্লাস মঙ্গলবারে আমাদের আরেকটা ক্লাস আছে, সো সেই ক্লাস আমি হচ্ছে সেল সারফেস মডিফিকেশন প্লাস হচ্ছে আমাদের ইপিথেলিয়াল যে ইন্টারসেলুলার যে জাংশন সেটা পড়াবো। আশা করছি সবাই সেই ক্লাসে প্রেজেন্ট থাকবে, যারা প্রেজেন্ট হতে পারোনি তারা রেকর্ডেড লাইভটা দেখে নিও। আচ্ছা, ওকে, তো যদি আল্লাহ বাঁচিয়ে রাখে তাহলে নেক্সট ক্লাসে তোমাদের সাথে আমার দেখা হবে। আর আমি আসলে ক্লাস এত বেশি লেংদি করতে পক্ষপাতী তো না, আমি আসলে পক্ষপাতী না, আমি বেশিক্ষণ লেকচারটাকে কন্টিনিউ করার। আচ্ছা, ওকে, তাহলে আমাদের সবারই ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবো, সবাই সুস্থ থাকবো এবং সবাই সবার
নিজের যে সেফটি সেটা আমরা অবশ্যই মেনটেন করার চেষ্টা করব, কারণ আমাদের দেশে বর্তমানে একটা প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, যেটা আমাদের জন্য আসলে খুবই চিন্তার বিষয়। আর নিজের সেফটিটা সবসময় নিজের কাছে, নিজের সেফটি মেনটেন নিজেকেই করতে হবে। সো আশা করছি যে সেই পর্যন্ত আমরা সবাই সুস্থ থাকবো, ভালো থাকবো, আর সবার সাথে ইনশাল্লাহ আমার নেক্সট ক্লাসে দেখা হবে। আর আমি সরি স্যার, আমি আসলে কমেন্টসটা দেখতে পারি নাই, আমি প্রশ্নটা আসলে দেখি নাই স্যার। আমি ইনশাল্লাহ আমি পরে অ্যান্সার দিব। তাহলে আমি ক্লাসটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ অ্যান্ড থ্যাংক ইউ।